আলোর ধমকে ইয়াসারের ঘোর কাটে। পরিস্থিতি অনুধাবন করতে পেরে সে প্রচণ্ড বিরক্ত হয়। সেই ফাজিল মেয়েটা সব সময় এভাবে উড়ে এসে জুড়ে বসেছে তার কাজে বাধা দিতে। সেদিন পা ধরেও একটু ভয় ঢোকেনি মনে। আবার চেঁচিয়ে কথা বলছে ইয়াসারের সাথে। ইয়াসার আলোকে কিছু না বলে জামিলের দিকে তাকায়। জামিল বলে, এই যে আপা, আপনার সমস্যাটা কি, কোথায় হচ্ছে একটু বলবেন? সমস্যা কোথায় হচ্ছে মানে? রাস্তা ব্লক করে জনগণের ভোগান্তির ব্যবস্থা করে বলছেন সমস্যা কোথায় হচ্ছে? ইয়াসারের পেছনে দাঁড়িয়ে রাহাত ফুয়াদকে বলে, দেখছেন ভাই, এই মেয়ে ভাঙ্গে তবু মুস্কায় না। সেদিনের পা ধরার কথা বেমালুম ভুলে গেছে। ইয়াসার আলোর চোখের দিকে তাকিয়ে বলে, ভোগান্তি কোথায় হচ্ছে? বড় গাড়িগুলো তো চলে যাচ্ছে একটার পর একটা, রিক্সাগুলোকে যেতে দেওয়া হচ্ছে না, আর হবেও না। হাইওয়েতে রিক্সা ওঠার নিষেধাজ্ঞা আছে, তা কি জানেন না আপনি? বিশিষ্ট জ্ঞানী সুনাগরিক ভোটার। ইয়াসারের কটাক্ষ শুনে আশেপাশে তার ছেলেগুলো হো হো করে হাসতে থাকে। আরাফ নামের ছেলেটা ইয়াসারকে বলে, বেডি মানুষ ভাই, ব্রেনের ওজন 1 গ্রাম কম আছে। আলো খেপে গিয়ে বলে, তাহলে এই অ্যাম্বুলেন্সটা এখানে আটকা পড়ে আছে কেন? জবাব দিন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আলোর চেঁচামেচি শুনে কান থেকে ফোন নামিয়ে সেদিকে যায়। অ্যাম্বুলেন্স থেকে রোগীর পরিবারের একজন লোক নেমে আসে। আলোকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আমাদের আটকে রাখেনি, অ্যাম্বুলেন্সটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, অন্য একটা অ্যাম্বুলেন্সে আসছে, একটু সময় লাগবে। আলো স্বামী নিয়াসারের দিকে তাকায়। স্বামী নিয়াসার কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আলোর দিকে তার রাগে দৃষ্টি রেখেই রোগীর পরিবারের লোককে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে। কতক্ষণ লাগবে? লোকটি কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, আধা ঘন্টা তো লাগবে, আমার বউটা খুব কষ্ট পাচ্ছে, প্রেগনেন্ট সে। স্বামী নিয়াসার রাহাতকে বলে, রাহাত, গাড়ি ঘোড়া, ওনার ওয়াইফকে হাসপাতালে নিয়ে যা। রাহাত এক মুহূর্ত চিন্তা না করে মাথা নাড়িয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। গর্ভবতী মহিলার স্বামী এবং অন্যান্যরা ধরাধরি করে রোগীকে স্বামী নিয়াসারের গাড়িতে বসায়। যন্ত্রণায় ভীষণ কাতরাচ্ছে মহিলাটি। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্বামী নিয়াসারের দিকে কৃতজ্ঞতার হাসি দিয়ে গর্ভবতী মহিলার স্বামী গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। স্বামী নিয়াসার কয়েক মুহূর্ত আলোকে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি একটা ফটকা চালাক মেয়ে। আলো চুপ করে থাকে। হঠাৎ করে বলে, পরিস্থিতি সামলে নেওয়ার চমৎকার ক্ষমতা নিয়ে জন্মেছেন। খুব ভালো নাটক দেখালেন আজ। আপনার মতো একটা গিরগিটির নতুন একটা দয়ালু রূপ আবিষ্কার করে আমি একটুও অবাক হইনি। এই রূপ ক্ষণে ক্ষণে বদলাবে। আবার কোনো গরিবকে ধরে লাথি মারবেন, আবার কোনো মেয়ের ওড়না ধরে টান দিবেন। আপনাদের ফ্যামিলি হিস্ট্রি তো তাই বলে। আলো রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে রাস্তার ডান পাশে চাপা গলির রাস্তায় ঢুকে পড়ে। স্বামী নিয়াসার কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। ফুয়াদ পেছন থেকে বলে, তুই বুনো ওল হলেও তো দেখছি বাঘা তেঁতুল। না, ও একটা মেয়ে, শুধু আর শুধুমাত্র একটা মেয়ে, দুর্বল প্রজাতির প্রাণী, এবং এটা ওকে বুঝতে হবে, আমি বোঝাবো। স্বামী নিয়াসার দাঁত কিরমির করে বলে ওঠে, ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ। জি ভাই। স্বামী নিয়াসার নড়ে চড়ে বসে। নিমন্ত্রণ পত্রটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। আপনাকে অতিথি হিসেবে যেতে হবে, সংস্কৃত অনুষ্ঠান। নিষেধ করে দে, আমি পারবো না, কাজ নিয়ে ব্যস্ত আছি আমি। বারবার মিছিল মিটিং করতে হচ্ছে, এখন এসব অনুষ্ঠানে গিয়ে মেয়েদের নৃত্য দেখার সময় নেই। কথাটি বলে স্বামীর নিমন্ত্রণ পত্রটির একটা লেখার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জামিল মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে ভাই, আমি ফোনে জানিয়ে দিচ্ছি। ওয়েট। জামিল দাঁড়িয়ে পড়ে স্বামীনের কথা শুনে। স্বামীর নিমন্ত্রণ পত্র থেকে চোখ তুলে জামিলের দিকে তাকিয়ে বলে, এই কলেজে তো ওই মেয়েটাও পড়ে, তাই না? কোন মেয়েটা? জামিল কয়েক মুহূর্ত চিন্তা করে বলে, ও, উফ, ফটকা মেয়ে আলো, হ্যাঁ, এই কলেজে পড়ে। ওর নাম অদ্রিতা আলো না? 4th ইয়ার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ।
স্বামীর নিমন্ত্রণপত্র উঠিয়ে জামিলের দিকে তুলে বলে, স্বেচ্ছাসেবকদের লিস্টে ওর নাম। অনুষ্ঠান হোস্ট করবে সে এবার। তো জিজ্ঞাসু দৃষ্টিতে জামিল ইয়াসারের দিকে তাকায়। প্রিন্সিপালকে বল আমি যাব। স্বামী ইয়াসার নিমন্ত্রণ পত্রটির দিকে তাকিয়ে বলে। জামিল খানিকটা অবাক হয়ে তাকায়। ইয়াসার তার দিকে তাকিয়ে বলে, ওর আমার ক্ষমতা দেখার খুব শখ, ওকে একটু দেখিয়ে আসবো, কি বলিস? চায়ের কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে শমশের ভূঁইয়া। কোন ফাঁকে একটা ক্ষুদ্রাকার মাছি এসে বসে আছে চায়ে, ঠিক বসে নয়, মরে পড়ে আছে। শমশের ভূঁইয়া তর্জনী আঙ্গুল দিয়ে মাছিটাকে ঠেলে কাপ থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রাখে। পুনরায় চায়ের কাপ উঠিয়ে মুখের কাছে নেয় চুমুক দেবে বলে। পাশে বসে শমশের ভূঁইয়ার কাণ্ড দেখছিল তার একনিষ্ঠ কর্মী জায়েদ আলী। বাধা দিয়ে বলে, করছেন কি? আরেক কাপ চা আনিয়ে দিচ্ছি, ওটা রাখুন। শমশের ভূঁইয়া জায়েদ আলীর কথা না শুনে চায়ের কাপে তৃতীয় চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখে। তার দৃষ্টি টিস্যু পেপারের উপরে রাখা মাছিটার দিকে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে মৃদুস্বরে জায়েদ আলীকে বলে, রাজনীতি হলো এই চায়ের কাপের অমৃত চা। তাতে দু একটা মাছি এসে পড়বে, স্বাভাবিক। তাই বলে চাটা খাবো না? আলবাত খাবো। মাছিগুলোকে পরিষ্কার করে খাবো। যারা যারা রাজনীতির নামে অমৃত সুধা পান করতে চাইবে তাদের মাছি পরিষ্কার অভিজ্ঞতা থাকতে হবে। কথাটি বলেই শমশের ভূঁইয়া মুখে হাসি হাসি করে ফেলে। নিজের বলা কথাটি তার নিজেরই বেশ পছন্দ হয়। জায়েদ আলী বলে, মাছি পরিষ্কার করার জন্য তো আপনাকে নোবেল দেওয়া উচিত। যেভাবে আতোয়ার আলম মাছিটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করিয়েছিলেন। কি? আতাউর আলম মাছি? বেশ বেশ বলেছ জায়েদ, ও তো একটা মাছি। পরিকল্পনাটা তো ভালোই করেছিলেন। ঠ্যাং ভেঙে ঘরে পড়ে থাকতো, মেয়র হবার স্বপ্ন স্বপ্নই থেকে যেত, কিন্তু বেঁচে গেল কপালের জোরে। হ্যাঁ জায়েদ, ওর কপাল ওকে বারবার সাথে দেয়। কতবার যে বেঁচে গিয়েছে আমার হাত থেকে। তবে ভাই, উপকারের মধ্যে একটা উপকার হয়েছে, আপনার নাম সামনে আসেনি। মাঝখান থেকে ফেঁসে গিয়েছে শামীম ইয়াসারা। আতোয়ারের মেয়ের তার চর মেরে হুলস্থুল কাণ্ড করে ফেলেছে, দেখেননি? ভাবা যায় কত সাহস এই মেয়ের, একেবারে বাবার কপি। একটা মামলা ঠুকে দিলে বেশ হতো। সময় মতো ওর কানে শামীম ইয়াসারের নাম বিষ ঢেলে কাজের কাজ হয়েছে। আতাউরকে যে গাড়িটা ধাক্কা দিয়েছে তার নাম্বার প্লেট দেখেনি তো কেউ? না, সুযোগই ছিল না দেখার। ঘুটঘুটে অন্ধকার ছিল, লোকজন তেমন ছিল না। ওর মেয়েকে কিভাবে ম্যানেজ করেছিলি? আতোয়ার আলমের চাচাতো ভাই খোরশেদের কাজটা করেছে, তবে কিছু পয়সা খরচ করতে হয়েছে। শালা আস্ত দালাল, টাকা ছাড়া কিছুই বোঝে না। তারপর জায়েদ আলী নিজের মুখটা শমশের ভূঁইয়ার কানের কাছে এগিয়ে এনে বলে, বলতে বলেছি কিছুদিন আগে আতোয়ার আলম কিশোর গ্যাংয়ের নামে যে আর্টিকেল লিখেছেন, সেটার জের ধরে শামীম ইয়াসার এসব করেছে। শমশের ভূঁইয়া পৈশাচিক হাসি হাসে। জায়েদ আলী বলতে থাকে, মেয়েটা তেজি আর সাহসী হলেও মাথায় বুদ্ধি কম। অন্ধের মতো বিশ্বাস করে ইয়াসারকে চড় মেরে দিয়েছে। হিতে বিপরীত হতে পারে বুঝতে পারেনি। ভিডিও করেছিল কে? আমাদের দলে একটা ছেলে। আচ্ছা, ইয়াসার এত চুপচাপ আছে কেন বলতো? একটা মেয়ের হাতে চড় খাওয়ার পরেও তো ওর তুলকালাম কাণ্ড বাঁধানোর কথা। বিষয়টি বেশ অদ্ভুত লাগছে। যাই হোক, ওরা যদি সাপে নেউলে হয়ে যায় তাহলে তো আমারই লাভ। মাঝখান থেকে মনিটা এই সাপুড়ে নিয়ে নেবে। সাপুরে শমশের ভূঁইয়া। আতাউর আলমের চোখ বেঁধে দিতে তার দিকে উদ্যত হচ্ছে আজান। পেছন থেকে আলো তার ভাইয়াকে বলে ওঠে,
আরে ভিতর ডিম, তোকে আব্বুর চোখ বেঁধে ফেলতে বলেছি, কিডন্যাপ করে আনতে নয়। এত পা টিপে টিপে এগোচ্ছিস কেন? তাড়াতাড়ি যা। আজান আলোর তাগাদা পেয়ে দ্রুত গিয়ে আতায়ুর আলমের চোখ বেঁধে দেয়। আতায়ুর আলম চমকে উঠে বলে। কি হচ্ছে? আলো হেসে দিয়ে বলে। 1 মিনিট আব্বু। তারপর দৌড়ে গিয়ে জন্মদিনের কেকটা নিয়ে এসে আতায়ুর আলমের বিছানার পাশে রাখে। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আতায়ুর আলমের চোখ খুলে দিয়ে আলো বলে। টেন টেনা, সারপ্রাইজ। আজান আয়াত চেঁচিয়ে ওঠে। শুভ জন্মদিন আব্বু, শুভ 52তম জন্মদিন। আতায়ুর আলমের মুখে হাসি ফোটে তার ছেলে মেয়েদের পাগলামি দেখে। বাচ্চাদের মতো কণ্ঠে বলে ওঠে। করেছিস কি? আলো তার বাবার মাথায় একটা বার্থডে ক্যাপ তুলে দিয়ে আদুরে কিন্তু নাটকীয় ভঙ্গিতে বলে। শুভ জন্মদিন আমার জন্মদাতা পিতা, তুমি 1000 বছর বেঁচে থাকো, আমাদের আগলে রাখো। আতায়ুর আলম হেসে মেয়ের মাথায় হাত রাখে। রেহেনা ঘরের পর্দা সরিয়ে অভিযোগের সুরে বলে। হ্যাঁ রে, তোদের কি চক্ষু লজ্জা বলতে কিছু নেই? আমার থেকে টাকা নিয়ে কেক ফেক আনিয়ে আমাকে আর দাদিকে রেখে খাচ্ছিস? একবার তো মুখের বলাটাও বলতে পারতি। আলো লজ্জিত ভঙ্গিতে হাসে। আয়াত বলে। তোমাদের দুজনকে বলে কি লাভ? বললেই তো বলতে এইসব জন্মদিন পালন করা হারাম হারাম। রেহেনা বেগম ঘরে ঢুকে আয়াতের কান মলে দিয়ে বলে। এইসব হারাম হালালের পার্থক্য যদি বুঝতি তাহলে শুধু শুক্রবার মসজিদে যেতি না, জিলেপির লোভে 5 ওয়াক্ত নামাজ পড়তি। আর এটাকে দেখো, চুল খোলা রেখে বাইরে যায়, বেগানা পুরুষদের সব দেখিয়ে আসে। ফাজিল মেয়ে কোথাকার। কথাটি বলে আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকায় রেহেনা। আতায়ুর আলম তার স্ত্রীকে বলে। রেহানা, তোমাকে বোধ হয় মা ডাকছে, যাও গিয়ে দেখো। কই, আমি তো শুনিনি। আমি শুনেছি, যাও যাও, তাড়াতাড়ি যাও। রেহেনা চিন্তিত মুখ নিয়ে শাশুড়ির ঘরের দিকে যায়। আচান বলে। আধা ঘন্টায় থামানো যেত না বাবা? আলো ছুরি এনে বাবার হাতে দিয়ে বলে। নাও এবার কেক কাটো, আমার খুব খিদে পেয়েছে। আতায়ুর আলম হেসে আলোর হাত থেকে ছুরিটা নিয়ে কেক কাটে। তারপর একে একে তার 3 ছেলে মেয়েকে কেক খাইয়ে দেয়। আজ থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছে শামীম ইয়াসারের লোকজন। দুপুর পর্যন্ত দলের কর্মীদের নিয়ে শহরের 3টে মহল্লায় চক্কর দিয়ে এসেছে। সূর্যের তাপটা আর সহ্য করা যাচ্ছে না। শামীম ইয়াসারের কপাল বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। পাঞ্জাবির বুক এবং পিঠের দিকটা ভিজে জবজবে হয়ে গিয়েছে। এসবের অভ্যেস তার আছে, কিন্তু আজ একটু বেশি কাহিল হয়ে পড়েছে সে। বাড়ি থেকে ঈশিতা বারবার ফোন দিচ্ছে। ফোনটা সাইলেন্ট করে পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে তার দলের ছেলেদের দিকে তাকিয়ে বলে। কি কি বুঝলি? জনগণের রেসপন্স কেমন? ভাই, এভাবে তো কিছু বোঝা যায় না, তবে 80% নিশ্চিত এরা আপনার দিকে ঝুঁকে আছে। আপনার মতো তরুণ জনতাকে রেখে শহরের ভুইয়া আর ওই আতাউর আলমের মতো দুটো বুড়োকে কে ভোট দিবে? স্বামী নিয়াসার আরাফের কথাতে বেশ স্বস্তি পায়। একটা প্রশস্ত হাসি দিয়ে বলে। আজ এখানেই থাকবে নাকি? না ভাই, যতক্ষণ শরীরে হাঁটার শক্তি থাকবে ততক্ষণ থামা যাবে না। কাল থেকে হয়তো আতাউর আলম নামবে তার লোকজন নিয়ে। এভাবে বসে থাকলে হবে না। গুড, তুমি আমার যোগ্য কর্মী জামিন। তোর ছেলে হলে তোকে একটা মোটরসাইকেল দেব। কিন্তু জামাল ভাইয়ের তো মেয়ে হবে। সবুজ কথাটি বলে ইয়াসারের দিকে তাকিয়ে থাকে। ইয়াসার বলে। মেয়ে হলে ওর মেয়েকে স্বর্ণের আংটি দেব, ছেলে হলে মোটরসাইকেল, মেয়ে হলে অলংকার। জামিল ইয়াসারের কথায় খুশি হয়। ইয়াসার একবার হাত ঘড়িতে সময় দেখে বলে। ওই মেয়েটার আপডেট কি? সবাই ইয়াসারের কথা শুনে মুখ চাওয়াচাই করতে থাকে। রাহাত ফিস ফিসিয়ে সবুজকে বলে। ভাই দিনে যতবার ওই মেয়েটার নাম নেয়, আমরা দিনে ততবার নিজেদের বউয়ের কথাও ভাবি না। ঠোঁটে আঙ্গুল দিয়ে রাহাতকে চুপ করিয়ে দেয় সবুজ। নিচু স্বরে বলে।
ভাইয়ের চটকানা খাওয়ার পর শখ হয়েছে ওই মেয়েটার উপর। ভাই ভীষণ খ্যাপা। আমি ভাইকে 8 বছর ধরে চিনি, এত সহজে ভাই মেয়েটার পিছু ছাড়বে না। ইয়াসার গম্ভীর কণ্ঠে বলে, কি সমস্যা? মেয়ে মানুষের মতো গুজর গুজর ফুসুর ফুসুর করছিস কেন? কি কথা হচ্ছে? সবুজ আর রাহাত দুজনে মাথা নেড়ে বলে, তেমন কিছু না, সাংসারিক কিছু আলাপ ভাই। কি আলাপ? তেল লাগবে, নুন লাগবে, আটা লাগবে, এসব? কতবার বলেছি এইসব স্ত্রীলোকের মামলায় জড়াবি না, জীবনটা ভাজা ভাজা করে দেবে। আমার মতো চিরকুমার থাকার শপথ নেই, তখন শুনলি না? জামিল কথার মাঝখানে বলে ওঠে, এই মেয়েটাকে নির্বাচনের পরে দেখা নিলে হয় না? দেখার তো মেলা সময় পাবেন। না, ওর খবরাখবর নিয়মিত আমার চাই। কথাটা দ্বিতীয়বার মনে করাতে চাই না আমি। দলের ছেলেগুলো মাথা নাড়ায়। একজন মেয়র পদপ্রার্থী বিশিষ্ট জননেতা হাত ধুয়ে একটা 5 ফুটিয়া মেয়ের পেছনে পড়ে আছে, সেটা মানতে ইয়াসারের একনিষ্ঠ ভক্ত এবং কর্মীদের বেশ কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়ের কথা না শোনার মতো ভুল তারা করবে না। দলের সাধারণ সম্পাদকের পদটা যে সবার চাই। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে আলোর ঘুম কেটে যায়। পড়তে পড়তে কখন সে বইয়ের ভেতরে মুখ গুজে ঘুমিয়ে পড়েছিল তা সে জানে না। গত সপ্তাহে যত নির্ঘুম রাত সে কাটিয়েছে তার খেসারত তাকে এখন দিতে হচ্ছে। সামনে প্রথম ইনকোর্সের ঘোষণা দিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট। পড়াশোনার ভীষণ চাপ। মাথা তুলে তাকাতেই দেখে আতায়ুর আলম তার দিকে তাকিয়ে আছে। আলো হাই তুলে বলে, টের পাইনি আব্বু। আতায়ুর আলম একটা চেয়ার টেনে মেয়ের পাশে বসে। আলোর সামনে খুলে রাখা বইটা বন্ধ করে বইয়ের সারিতে সাজিয়ে রেখে বলে, কিছু বলতে এসেছিলে? আতায়ুর আলম নরম গলায় বলে, সেদিন রাগের মাথায় অত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেললি আম্মু, আমার ভীষণ চিন্তা হচ্ছে। আলো একটা হাসি দিয়ে বলে, তুমি ভয় পাচ্ছ? আতাউর আলম ভয় পাচ্ছে? ঠিক ভয় না মা, তুই একটা মেয়ে আর ওরা যা ভয়ঙ্কর। ভয় পেও না, ভুলে যেও না তোমার মেয়ে ক্যারাতে জানে, জাতীয় পর্যায়ে 3য়। আতায়ুর আলম মেয়ের কথা শুনে হেসে ফেলে। হাসি থামিয়ে মেয়েকে বলে, সব সময় গায়ের জোরে কাউকে বিপদে ফেলতে হয় না মা, বিপদে আরো অনেকভাবে ফেলা যায়। আলো বাবার দিকে তাকায়। সত্যিই তো, সেদিন তো ইয়াসার তাকে গায়ের জোরে হেনস্থা করেনি, তার সাথে ছলনা করে তাকে দিয়ে পা ধরিয়েছে। আতায়ুর আলম বলে, 7 বছর আগে ওদের পরিবার নিয়ে যে আর্টিকেলটা বের করেছিলাম, তার জন্য ওদের ডাউনফল শুরু হয়। ইয়াসারের মেজ ভাইটার নামে শ্লীলতাহানির মামলা হয়েছিল, টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দিয়ে দিয়েছিল ইমতিয়াজ মির্জা। গ্রাম থেকে একটা গরিব ঘরের মেয়েকে ধরে এনে ওর সাথে বিয়ে দিয়ে দেয় যাতে একটু শুধরায় ছেলেটা। শুধরেছে কিনা জানি না, তবে পলিটিক্স থেকে দূরে সরে গিয়েছে। এখন শুধু সামিন ইয়াসার একাই পলিটিক্সের সাথে যুক্ত। ওরা 3 ভাই 1 বোন। ছোটজনকে কখনো দেখিনি, শুনেছি বিদেশে পড়ে আছে, আমেরিকাতে। ইমতিয়াজ মির্জার ছোট ভাই নিজের ভাইয়ের নাম ব্যবহার করে পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করে বেড়াতো। আর্টিকেলটা বের হবার পর জনগণ ভীষণ ক্ষেপে যায়। ফলশ্রুতিতে এমপি পদ হারিয়ে ঘরে বসে থাকে ইমতিয়াজ মির্জা। সবকিছুর সাথে আমি জড়িত ছিলাম, ওদের শত্রুও বলা যায়। জানি তো এসব কথা, আবার বলছো কেন? আর তুমি চিন্তা করো না, আমার জন্য কিচ্ছু হবে না। আচ্ছা, ইমতিয়াজ মির্জার ছোট ভাই এখন কোথায়? ইশতিয়াক কোথায় আবার, পালিয়েছে কানাডা, আর দেশে ফিরেনি। এত কিছুর পর ইয়াসার মির্জাকে জনগণ কিভাবে গ্রহণ করে নিচ্ছে সেটাই বুঝতে পারছি না। কেন আবার? সবটাই তো টাকা আর জনগণের উপর চাপ প্রয়োগ করে, ছাত্রনেতা বলে কথা। হ্যাঁ ঠিক বলেছিস, ওদের অনেক টাকা, রিয়েল এস্টেটের বিজনেস থেকে প্রচুর উপার্জন হয়। আলো কিছু বলবে তার আগে ফোনের রিংটোন বেজে ওঠে। আলো অনায়াসেই বুঝতে পেরে যায় ফোনটা কে দিচ্ছে। একটা হাত বাড়িয়ে ফোনটা সাইলেন্ট করে রাখে আলো। আতায়ুর আলম বলে, কে ফোন দিয়েছে, কথা বল। গ্রামীণ ফোনের অফিস থেকে, তুমি বলো। না আর কি বলবো, কাল তো তোর কলেজের প্রোগ্রাম আছে,
এখন ঘুমিয়ে পড়, বেশি রাত জেগে পড়ার দরকার নেই। আমার কাছে সিজিপিএ ডাজ নট ম্যাটার ইট অল। আলো হেসে তার আব্বুকে শুভরাত্রি বলে। আতায়ুর আলম চলে যেতেই তড়ি ঘড়ি করে দরজা বন্ধ করে ফোন বের করে ইসমামকে ভিডিও কল দেয়। রিং বাজার সাথে সাথে ফোনটা রিসিভ করে রেখে দেয় ইসমাম। আলো লজ্জিত ভঙ্গিতে বলে, মুখটা দেখাও প্লিজ। তোমার রুমের এসি দেখে কি করব? আজ আমাদের বাসায় এসি নেই বলে শো অফ করছি নাকি? ইসমাম ফোনটা মুখের সামনে নেয়, অভিমানী গলায় বলে, কোথায় ছিলে? এতক্ষণ ধরে ফোন দিচ্ছি। আব্বু ছিল পাশে। তো আব্বুকে বলতে পারতে না যে আব্বু তুমি যাও, তোমার হবু জামাই ফোন দিয়েছে, আমি কথা বলবো। আলো হাসে। ইসমাম বলতে থাকে, সব সময় আমাকে বলো, অথচ তুমি নিজেই তো তোমার পরিবারকে ভয় পাও। তাদের কেন বলো না আমার কথা? আলো মাথা চুলকে বলে, আম্মু জুতা পেটা করবে। আচ্ছা, জুতা পেটা হতে হবে না। কিছুক্ষণ দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে, তারপর আলো বলে, আমার না তোমার চেহারাটা খুব কমন লাগে ইসমাম, কার সাথে যেন খুব মিল। ইসমাম মৃদু হেসে বলে, হতেই পারে, পৃথিবীতে একই চেহারা 7 জন থাকে, জানো তো? একটা ব্যাপার বেশ হাস্যকর, আমাদের দুইজনের সামনাসামনি কখনো দেখা হয়নি। ব্যাপারটা যুগ অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য? একটুও না। যে শুনবে সেই হাসবে, ভাববে আমরা কত বোকা। আচ্ছা, তোমার বাবার কথা বলছিলে, টিচার, তো উনি কি রিটায়ার্ড করেছেন? ইসমাম চুপ করে থাকে, তার গলায় কথা আটকে আটকে আসছে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, না। আলোকে কিছু বলতে না দিয়ে পুনরায় বলতে থাকে, একটা কথা বলি আদ্রিতা। বলো। না, কিছু না। আচ্ছা, ঘুমাও এখন। কাল তো তোমার কলেজের প্রোগ্রাম হোস্ট করতে হবে। রাখছি, বাই। ইসমাম ফোন কেটে দিলে আলো ঘুমানোর প্রস্তুতি নেয়। অপর পাশে সুদূর ফ্লোরিডায় নিজের ডরমিটারিতে ইসি চেয়ারে গা এলিয়ে দিয়ে দুচোখ বন্ধ করে থাকে ইসমাম। অদ্রিতা, আলো নামের মেয়েটির সাথে প্রথম পরিচয়ের দিনগুলো স্মৃতিচারণ করতে থাকে সে। করোনা মহামারীর সময়ে একটা অনলাইন ফোরামে আয়োজিত একটি বিতর্ক প্রতিযোগিতায় তারা দুজনেই ছিল প্রতিযোগী। বাংলাদেশি মেয়ে শুনেই খানিকটা কৌতূহলী হয়ে অদ্রিতা আলোর সাথে আলাপচারিতায় জড়িয়েছিল ইসমাম। হঠাৎ একদিন আবিষ্কার করলো সাংবাদিক আতায়ুর আলমের মেয়ে আলো। ততদিনে আলোর প্রতি তীব্র ভালো লাগার অনুভূতি ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। ইসমাম বরাবর সবার কাছে নিজের পরিবার নিয়ে কথা কম বলে। নিজের বাবা চাচাদের পরিচয় দিতে তার আত্মগ্লানি হয়। আলোর কাছে নিজের আসল পরিচয় দিতে গিয়েও দেয় না। সাংবাদিক আতায়ুর আলমের মেয়ে আর যাই করুক মির্জা বাড়ির ছেলের সাথে সম্পর্কে জড়াতে চাইবে না, এবং এটাই সত্যি। আলো মির্জাদের ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। যত দিন যাচ্ছে ইসমাম টের পাচ্ছে সে নিজেই নিজের মিথ্যে জালে আটকা পড়ছে। কি হবে সামনে? অদ্রিতা সবটা টের পেলে কি করবে? বড় ভাইয়াকে ইসমাম কিভাবে মানাবে? সবটা ভেবে ইসমামের হাত পা ঠান্ডা হয়ে আসছে। রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে ডিপার্টমেন্টের হেড প্রফেসর তফিউল ইসলামের কক্ষে ঢুকে পড়ে আলো। তফিকুল ইসলাম পানির গ্লাস হাত থেকে নামিয়ে রেখে আলোর দিকে তাকায়। আলো, কি হয়েছে? কোনো সমস্যা? আলো একটা ঢোক গিলে তার শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে বলে, স্যার, অতিথি হিসেবে কে কে আসছে? প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় কবির আলমগীর, বিশেষ অতিথি জননেতা সামিন ইয়াসার, আইদি সাহেব, বয়েজ কলেজের প্রিন্সিপাল রয়েছে, এছাড়া আরো অনেকে। কেন? আলো হতভম্ব হয়ে তফিকুল ইসলামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। শামিন ইয়াসার আসবে, তার মানে ওই জানোয়ারটাকে হোস্ট করতে হবে আলোর। কি সাংঘাতিক কথা! এর চেয়ে অপমান এবং অসম্মানের ব্যাপার আলোর জন্য কিছু হতে পারে না। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে তফিকুল ইসলামের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি অনুষ্ঠান উপস্থাপন করতে পারবো না, দুঃখিত। তফিকুল ইসলাম অবাক হয়ে যায়, আলোর দিকে তাকিয়ে বলে, মানে? আর 20 মিনিটে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আর তুমি এখন এই কথা বলছো এসে? কি হয়েছে? কি এসব আলো? স্যার,
আলো আমতা আমতা করতে থাকে। শামিন ইয়াসারকে নিয়ে সমস্যা, কিন্তু আলোটা তো তোমার পার্সোনাল প্রবলেম। কলেজের অনুষ্ঠানে কেন ব্যাঘাত ঘটাতে চাইছো? স্যার শামিন ইয়াসার অতিথি হবার যোগ্য? তার যোগ্যতা সম্পর্কে কতটুকু ধারণা আছে তোমার? পুরোটাই ভণ্ডামি। আলো তার উত্তর না দিয়ে বলে। তৌফিকুল ইসলাম শীতল চোখে তাকায়, তারপর বলে, তুমি জানো কত বড় মাপের একজন জননেতা? যাও গিয়ে অনুষ্ঠান শুরু করার প্রস্তুতি নাও, গলা ঠিক করো, ভলান্টিয়ারদের ডাকো। ফুলের তোড়া এসেছে? আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। তৌফিকুল ইসলাম ধমক দিয়ে বলে, কথা শোনো আলো। স্যার আগে কেন জানানো হয়নি শামিন ইয়াসার আসবে? তৌফিকুল ইসলাম রেগে গিয়ে বলে, মানে প্রিন্সিপাল কাকে অতিথি করবে সেটা কি তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে আলো? আলো ঘাবড়ে গিয়ে বলে, না স্যার। যাও আলো, বোকামি করো না। অলরেডি দুজন আসেনি ভলান্টিয়ার, অসুস্থ তারা। এখন তুমি এমন করলে প্রিন্সিপাল দারুণ খেপে যাবে। যাও। প্রিন্সিপাল শওকত হাসান কথাটি বলে চায়ে চুমুক দেয়। শামিন ইয়াসার নিজেও আগ্রহ নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তা বেহেস্তি চা কিভাবে বুঝলেন স্যার? বেহেস্তে কি আপনার নিয়মিত যাতায়াত হয়? আমাকেও একদিন সাথে করে নিয়ে যাবেন, ওখানে গিয়ে চা খেয়ে আসবো। শওকত হাসান হো হো করে হেসে ওঠে শামিন ইয়াসারের কথায়। শামিন ফোনের দিকে তাকায়। ইসমাম ফোন দিচ্ছে। সে প্রিন্সিপালের কক্ষে থাকা সকলকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি। তারপর ফোন নিয়ে বাইরে চলে আসে। তার কাছে এদের সাথে বেহুদা আলাপের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ইসমামের সাথে কথা বলা। ফোনটা রিসিভ করতে ইসমাম বলে, ভাইয়া আচ্ছা এক্সকিউজ মি, বল ছোট। আজকে সিনেমাটা ক্যান্সেল হয়েছে, হাতে প্রচুর ফ্রি টাইম, ভাবলাম তোমাকে ফোন দিই। ফ্রি টাইম তো গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে কথা বল, সময়টাকে কাজে লাগা। ইসমাম হেসে ফেলে ভাইয়ের কথায়, মনে মনে বলে, আমার প্রেমিকার নাম জানতে পারলে আমাকে তুমি গুলি করে দেবে ভাইয়া। মুখে বলে, কোথায় তুমি? একটা প্রোগ্রামে এসেছি অতিথি হয়ে। ও আচ্ছা, তাহলে তো খুবই ব্যস্ত। না, সবার আগে তুই তুই বলতে থাক। না ভাইয়া, এখন রাখছি, আবার পরে ফোন দেব, ঠিক আছে? শামিন ইয়াসার হেসে বলে, ঠিক আছে। আলো আতঙ্কিত মুখ নিয়ে তৌফিকুল ইসলামের কক্ষ থেকে বেরিয়ে আসে। মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে আছে। ধীর পায়ে হেঁটে কলা ভবনের দিকে যেতে থাকে। কলেজের গেট দিয়ে অতিথিদের গাড়ি এক এক করে ঢুকছে। আলো সেদিকে তাকিয়ে দেখতে পায় শামিন ইয়াসারের লাল রঙের গাড়িটা পার্ক করা। তার মানে এসে গিয়েছে অসভ্য লোকটা। বিরক্তিতে আলোর মুখ তেতো হয়ে যায়। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ইসমামের নাম্বার দেখে সে কিছুটা অবাক হয়। এই সময়ে ইসমামের ব্যস্ত থাকার কথা। সে ফোনটা রিসিভ করে কানে ধরে। ইসমাম বলে, কি করছেন ম্যাডাম? হাঁটছি, তুমি? আমি ফ্রি টাইমে আমার দুজন প্রিয় মানুষের সাথে কথা বলছি। একজনের সাথে কথা বলা শেষ করে আরেকজনকে ফোন দিলাম। আলো অবাক হবার ভান করে বলে, তাই? তা আপনার অন্য প্রিয় মানুষটি কে, যাকে আপনি আমাকে ফোন দেওয়ার আগে ফোন দিয়েছেন? সে কি আমার থেকেও দামি? কিছুটা। তোমার মা? ইসমাম চুপ হয়ে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আলো বলে, আজ না সেমিনার ছিল তোমার? ক্যান্সেল, হাতে অফুরন্ত সময় পড়ে আছে। আলো হেসে বলে, দুঃখিত জনাব, আপনার ফ্রি টাইমটাকে নষ্ট করার জন্য। আমার অনুষ্ঠান এখন শুরু হবে, এখন তবে রাখি। ইসমাম হেসে ফোন কেটে দেয়। আলো হাত দিয়ে কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে দ্রুত পায়ে হেঁটে কলা ভবনের বিশালাকার কক্ষটিতে ঢুকে পড়ে।
এদিক ওদিক না তাকিয়ে ভলেন্টিয়ারদের কাছে গিয়ে তাদের ফুলের তোড়া এবং অতিথিদের জন্য ব্যাজ আনবার নির্দেশ দিয়ে নিজে মাইক্রোফোনের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে একটু একটু ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কমলা রঙের একটি জামদানি শাড়ি পরেছে আজ আলো। সাজের মধ্যে হালকা পাউডার লাগিয়েছিল মুখে আজ, তা ঘামের সাথে গলে গলে নামছে মুখমণ্ডল থেকে। আলো চোখ তুলে একবার অতিথি আসনের দিকে তাকায়। কেউ এখনো এসে আসন গ্রহণ করেনি। নিশ্চয়ই প্রিন্সিপালের কক্ষে বসে জামাই আদর খাচ্ছে সবটা। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। আলো মাইক্রোফোন অন করে সবার দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠানের আরম্ভ ঘোষণা করে দেয়। খেয়াল করলো তার গলা অস্বাভাবিক কাঁপছে। নিজের প্রতি নিজেই বেশ বিরক্ত হয় আলো। আসুক ওই লোকটা, তাতে তার কি? ওই লোকটা বাঘ না ভাল্লুক যে তাকে ভয় পেতে হবে? তবে আলো ঠিক ভয় পাচ্ছে না। নিজের মুখে ওই লোকটার নাম উচ্চারণ করতে হবে ভেবে এখনই অপমানিত বোধ করছে সে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগীরা সবাই এসে গিয়েছে। কলা ভবনের বিশাল কক্ষ মানুষের পদচারণায় গমগম করছে। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল শওকত হাসান নিমন্ত্রিত সব অতিথিদের নিয়ে কক্ষে প্রবেশ করে। সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসছে বিভিন্ন বিভাগের প্রফেসররা। আলো তাচ্ছিল্যের হাসি হাসে। নিজেরা উচ্চ শিক্ষিত প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে কতগুলো অর্ধশিক্ষিত নেতা শ্রেণীর মানুষকে তেল দেওয়ার চেষ্টা করছে। কি অদ্ভুত শোচনীয় পর্যায়ে পৌঁছিয়েছে এই সমাজ। ক্ষমতা আছে তার মানে দুনিয়া তাকে তোয়াজ করে চলতে বাধ্য। মাননীয় সংসদ সদস্য মহোদয় নিজের আসন গ্রহণ করে বসেছেন। ঠিক তার পাশের চেয়ারটিতে এসে বসে পড়েছে স্বামী নিয়াসার মির্জা। শুভ্র পাঞ্জাবি পরনে, তার পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে। ক্লিন শেভ করেছে সে। আলো তার সব থেকে অপছন্দের মানুষটির মুখ দর্শন করে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। ইয়াসার মির্জার 4 জন চামচা তার সাথেই এসেছে। এরা বডিগার্ডের মতো ইয়াসার মির্জাকে ঘিরে থাকে সব সময়। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার হাতের কাগজটা একবার দেখে। লেখা আছে বিশিষ্ট সমাজসেবক এবং গণমানুষের নেতা স্বামী ইয়াসার মির্জা। আলো লেখাটি পড়ে চোখ বড় বড় করে ফেলে। এখন তাকে ওই অসভ্য মানুষটিকে বিশিষ্ট বলে সম্বোধন করতে হবে নাকি? স্বামী নিয়াসার আসন গ্রহণ করেই এদিকে ওদিকে তাকায়। তার দৃষ্টি কাউকে খুঁজছে। হঠাৎ করে স্টেজের এক কোণে দৃষ্টি যেতেই তার চোখ আটকে যায়। কিছুক্ষণ সে সেদিকেই তাকিয়ে থাকে। তার চিন্তা শক্তি কয়েক মুহূর্তের জন্য লোপ পেয়ে যায়। মাইক্রোফোনে হাত রেখে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে যে তরুণী, এই তরুণীটিকে অন্যরকম লাগছে আজ। শাড়ি পরে আছে বলেই কি এমন লাগছে? শামিন চোখ ফেরাচ্ছে না। কমলা রংটা শামিন ইয়াসারের বরাবর অপছন্দের একটি রং। এই রঙের শাড়িতে কোনো শ্যাম তরুণীকে এতটা মোহনীয় লাগতে পারে তা শামিনের জানা ছিল না। স্পিকারের শব্দে শামিনের ঘোর কাটে। মুহূর্তেই কপাল কুঁচকে ফেলে সে। ওই অদ্রিতা আলো মেয়েটা তার দিকে তাকাচ্ছে না। শামিন ঠোঁট বাঁকিয়ে হাসে। ইগনোর করে তো আজ বাঁচতে পারবে না, দেখা যাক কতদূর পারে চেষ্টা করে। আলো মাইক্রোফোনের সামনে মুখ রেখে স্পষ্ট গলায় বলতে শুরু করে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেছেন সম্মানীয় সংসদ সদস্য মহোদয়। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত আছেন বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয় শ্রী চিত্তরঞ্জন সাহা এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক। এই পর্যন্ত বলে আলো কয়েক মুহূর্ত থামে। স্বামী নিয়াসার তার দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল শওকত হাসান আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো চোখ মুখ শক্ত করে বলতে শুরু করে। বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের নেতা স্বামী ইয়াসার মির্জা। সবাই করতালির মাধ্যমে ওনাদের অভ্যর্থনা জানাই। সবাই হাততালি দিতে শুরু করে। স্বামী নিয়াসারের মুখে হাসি ফুটে আলো নামের মেয়েটির মুখে তার নামের আগে বিশিষ্ট সম্বোধন শুনে। পেছনে বসে জামিল ফুয়াদের কানে কানে বলে,